নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, চোখ রাখছি খবরে। বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতির ভাষণকে সামনে রেখে দেশের ভবিষ্যতের দিশা, উন্নয়নের রূপরেখা এবং যুব সমাজের সম্ভাবনাকে ঘিরে আশাবাদের বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত 2047 লক্ষ্যকে সামনে রেখে আগামী 25 বছরকে নির্ণায়ক সময়কাল হিসেবে উল্লেখ করে আসন্ন কেন্দ্রীয় বাজেট হবে সেই দীর্ঘমেয়াদী যাত্রার প্রথম শক্ত ভিত্তি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতের বাড়তে থাকা গুরুত্ব এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তিকে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ শুধুমাত্র সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, বরং তা 140 কোটি ভারতীয়ের আস্থা, সামর্থ্য ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি বলে বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রাক্কালে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবিংশ শতাব্দীর প্রথম 1/4 অতিক্রম করেছে এবং এখন বিকশিত ভারত 2047 লক্ষ্য অর্জনের পথে এক নির্ণায়ক অধ্যায়ের প্রবেশ করেছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে আগামী 25 বছর ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর 1 ফেব্রুয়ারি পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নির্ধারণে। देश का ध्यान बजट की तरफ होना बहुत स्वाभाविक है, लेकिन इस सरकार की ये पहचान रही है रिफॉर्म, परफॉर्म एंड ट्रांसफॉर्म। और अब तो हम रिफॉर्म एक्सप्रेस पर चल पड़े हैं, बहुत तेजी से चल पड़े हैं। और मैं संसद के भी सभी साथियों का आभार व्यक्त करता हूं कि इस रिफॉर्म एक्सप्रेस को गति देने में वे भी अपनी सकारात्मक शक्ति को लगा रहे हैं, और उसके कारण रिफॉर्म एक्सप्रेस को भी लगातार गति मिल रही है। देश लॉन्ग टर्म पेंडिंग प्रॉब्लम्स अब उससे निकल करके लॉन्ग टर्म सॉल्यूशंस के मार्ग पर मजबूती के साथ कदम रख रहा है। এই প্রসঙ্গে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই চুক্তি দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং ভারতীয় যুব সমাজের জন্য নতুন সুযোগের প্রতিফলন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। और मैं सभी प्रकार के उत्पादकों से यही कहूंगा कि जब भारत यूरोपियन यूनियन के बीच मदर ऑफ ऑल डील्स जिसको कहते हैं वैसा समझौता हुआ है, तब मेरे देश के उद्योगकार, मेरे देश के मैन्युफैक्चरर्स अब तो बहुत बड़ा बाजार खुल गया, अब बहुत सस्ते में हमारा माल पहुंच जाएगा, इतने भाव से वो बैठे न रहे। ये एक अवसर है, और इस अवसर का सबसे पहला मंत्र ये होता है कि हम क्वालिटी पर बल दें। हम अब जब बाजार खुल गया है तो उत्तम से उत्तम क्वालिटी लेकर के बाजार में जाए, और अगर उत्तम से उत्तम क्वालिटी लेकर के जाते हैं तो हम यूरोपियन यूनियन के 27 देशों के खरीदारों के पैसे ही कमाते तो नहीं, क्वालिटी के कारण से उनका दिल जीत लेते हैं, और वो लंबे अरसे तक प्रभाव रहता है उसका, दशकों तक उसका प्रभाव। 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য এই 25 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দিন সংসদ ভবন প্রাঙ্গণে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেট অধিবেশনে মোট 9টি বিল বিচারাধীন রয়েছে, যার মধ্যে রয়েছে ডেভেলপিং ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন বিল 2025, সিকিউরিটিজ মার্কেটস কোড 2025 এবং সংবিধান বিল 2024। বর্তমানে সংসদীয় স্থায়ী বা নির্বাচিত কমিটি দ্বারা পরীক্ষা করা হচ্ছে এই বিলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এডিসিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য 200 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিল্প বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে রাজ্যে 2000 কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হলো 36তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা। হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য 200 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমরা গত ডিসেম্বর মাসে 2025-এ ত্রিপুরার ছেলে মেয়ে সারা পৃথিবীর মধ্যে এক একজন, আমরা নিজেরাও জানতাম না, এক একজন এক এক জায়গায় কীর্তিমান এবং বেশিরভাগই আইটি সেক্টরের সাথে যুক্ত। এবং তারা এখানে আমরা ভেবেছিলাম 75 জনের মতো আসবে, চলে এসছে 86 জন। এবং আগামী দিনে যা খবর পেলাম, এই খবরটা যখন ত্রিপুরার, কারণ দে নো দেয়ার রুটস, ত্রিপুরার সাথে তারা যুক্ত, ওরা কিন্তু আমাদের বেস্ট ইনভেস্টার্স আমি মনে করি। তারা এখন এই রাস্তাটা যখন খুঁজে পেয়েছে, ওনারা বলছেন আমরা ত্রিপুরার মানুষ, আমরা ত্রিপুরাতে খরচ করতে চাই। ইভেন ত্রিপুরার একজন যিনি বিশালগড়ের এক বাসিন্দা, এক মেডিকেল কলেজ করবেন, উনি 200 কোটি টাকা অলরেডি উনি বলে দিয়েছেন। এই যে বন্ধন ব্যাংকের মালিক, সেটা আমরা এডিসি এলাকায় আমরা বলেছি, সেখানে আমরা একটা এডিসি এলাকায় মেডিকেল কলেজ খুলব। তো অলরেডি সেইভাবে ওনার সাথে আগরকে ব্যবহার করে রাজ্যে 2000 কোটি টাকার বাণিজ্যের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এখানে আগর, ত্রিপুরার যে আগরতলার নামই হয়েছে আগর থেকে, এবং সেই আগরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ত্রিপুরার আগামী দিনে আগরকে সামনে নিয়ে প্রায় 2000 কোটি টাকা আমরা সামনে টার্গেট নিয়েছি। তো এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি। কিছুদিন আগেও ডোনার মিনিস্টার এখানে এসেছিলেন, এসে সে ঊনকোটি ডিস্ট্রিক্টে গিয়েছেন, যেখানে বেশি পরিমাণে এখন এই আগরের গাছ সেখানে পাওয়া যায়। সেখানে আগর থেকে যে আগর বেরোয়, তাছাড়াও সেই গাছকেও কিভাবে ইউজ করা যায়, তারও যে সুগন্ধি, সেটাকে নিয়ে মার্কেটিং করা যায়। এবং উনিও সেই কথাটা বলেছেন যে 2000 কোটি টাকা টার্গেট নিয়েছেন, আগামী দিনে আরও বাড়বে। আগে অনেক রেস্ট্রিকশন ছিল বাইরে এক্সপোর্ট করার, সেগুলো এখন অনেকটা শিথিল করেছে। ইজ অফ ডুইং বিজনেস, সেটা কিন্তু আক্ষরিক অর্থে আমরা সেটা দেখেছি। 60,000 বর্গফুটের মোট নির্মিত এলাকা জুড়ে বিস্তৃত 36তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা প্রাঙ্গণে রয়েছে স্টল, ফুড কোর্ট, ইনডোর প্রদর্শনী হল এবং সহায়ক অবকাঠামো। এবারের মেলায় 580টিরও বেশি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে প্রদর্শন করা হয়েছে ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এবং পাঞ্জাব সহ আরও বেশ কয়েকটি রাজ্যের শিল্প, ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের পণ্য এবং পরিষেবা। বিভিন্ন সরকারি বিভাগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা, কারিগর এবং স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীকারীরা অংশগ্রহণ করেছেন মেলায়। প্রদর্শনীতে পণ্যের মধ্যে রয়েছে তাঁত ও হস্তশিল্প, পোশাক, গহনা, আসবাবপত্র, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, গৃহস্থালির জিনিসপত্র, কৃষি ও উদ্যানজাত পণ্য, প্রক্রিয়াজাত খাবার। তৃণমূল পর্যায়ের উদ্যোগগুলিকে সমর্থন করার জন্য একটি বিশেষ উদ্যোগে স্বসহায়ক গোষ্ঠী এবং এনজিওগুলিকে বেশ কয়েকটি স্টল বরাদ্দ করা হয়েছে বিনামূল্যে। ত্রিপুরা ভারতের প্রথম রাজ্য যেখানে কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশনের উদ্যোগে প্রথম পর্যায়ের অধীনে চিহ্নিত 23টি অগ্রাধিকার ক্ষেত্র বাস্তবায়ন করা হয়েছে, যা ব্যবসা বাণিজ্য ও শিল্প উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতিকে তুলে ধরে। ত্রিপুরাকে বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্য হিসেবে তুলে ধরা, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই হলো এই মেলার লক্ষ্য। রিভার্স বায়ার সেলার মিট, যা স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ এমএসএমই গুলিকে প্রধান ক্রেতা, শিল্প প্রতিনিধি এবং ক্রয় সংস্থাগুলির সাথে সরাসরি যোগাযোগ করার জন্য একটি কাঠামোগত প্ল্যাটফর্ম হলো এবারের ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার অন্যতম বিশেষত্ব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের সুসংহত ডেটা পলিসির কারণে একে একে বৃদ্ধি পাচ্ছে ডেটা সেন্টার।
আগরতলার কাছে দ্বিতীয় আইটি পার্ক স্থাপনের জন্য চিহ্নিত হয়েছে স্থান। উত্তর পূর্বের আইটি হাব হবে ত্রিপুরা। এয়ারটেল ডেটা সেন্টারের ভিত্তি স্থাপন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার বেসরকারি টেলিকম সংস্থা ভারতীয় এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলের প্রথম মেগা ডেটা সেন্টারের ভিত্তি স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানী আগরতলা চানবাড়িতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সুসংহত ডেটা পলিসির কারণে একে একে ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে বৃদ্ধি পাচ্ছে বাণিজ্য, ক্যাবিনেট থেকে পঞ্চায়েত পর্যন্ত সবখানেই রয়েছে ডিজিটাল ব্যবস্থা। রাজ্যে বর্তমানে যে ডেটা সেন্টারগুলি রয়েছে তার চাহিদার সঙ্গে সামঞ্জস্য নয়। প্রেক্ষিতে এয়ারটেলের এই মেগা ডেটা সেন্টার সময়ের দাবি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। State government also has set up new data centers in 2025, which is operational 24/7, having 80 servers with more than 500 terabyte storage capacity. But however, these data centers are unable to meet the growing demand of data storage in the state. So this is very important. We cannot meet, although we have these 3 data centers, but the limitation, there are some limitations. So due to extensive business reforms and pro-investor policies of the state government, we are getting substantial investment proposal in every sector of the economy. Tripura's first rank in deregulation, our Secretary Giteji already mentioned, and compliance reduction in 2025 is a testament to its effort to improve ease of doing business in the states. And our Honorable Prime Minister, he has already have congratulated us. He had given his thanks also. All these industries and commercial enterprises would need data center service in coming days. The functioning of state government from cabinet to the Gram Panchayat is totally digital mode. All our files and official papers are in digital format. E-cabinet, e-office applications need significant data storage capacity. Therefore, the establishment of data center at Agartala by Bharati Airtel is very timely intervention, what I said, that need of the hour. It is the result of progressive data center policy adopted by the government of Tripura, which is one of the best policies in the country. রাজ্যে দ্বিতীয় আইটি পার্ক তৈরি করার জন্য আগরতলা জায়গা চিহ্নিত করা হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আইটি হাব হবে তৃতীয় ইন্টারনেট গেটওয়ে ত্রিপুরা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Successful enterprises. I am pleased to know that the IT department under the leadership of Honorable Minister Pranajit Singh Rai is planning to set up Tripura's second IT park near Agartala. Suitable plot of land is being identified for this purpose. So in conclusion, Tripura, backed by its progressive data center policy and the strategic advantage of hosting India's third international internet gateway, is well poised to emerge as a major data center and IT hub in the northeastern region. The proposed establishment of state-of-art center by Airtel, along with the planned innovation and incubation park and the proposed Tripura IT and data ecosystem zone, reflects the state government's strong commitment to digital transformation, investment promotion and employment generation. বর্তমানে রাজ্য সরকারের রয়েছে 130টি র ক্ষমতা সম্পূর্ণ এসডিসি ডেটা সেন্টার, এছাড়াও রয়েছে এনআইসি ডেটা সেন্টার। কিন্তু ক্রমবর্ধমান আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং 5G পরিষেবার কারণে এয়ারটেলের এই মেগা ডেটা সেন্টার যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। ত্রিপুরা সরকার এই প্রকল্পের জন্য ভারতীয় এয়ারটেলকে 1 একর জমি বরাদ্দ করেছে, যেখানে এই ক্ষেত্রে বিনিয়োগ করা হবে প্রায় 200 কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলের ডিজিটাল অবকাঠামোকে উন্নত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ত্রিস্তরের এই ডেটা সেন্টার। প্রাথমিক পর্যায়ে মেঘালয়ে স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও শেষ পর্যন্ত ত্রিপুরার প্রশাসনিক ও পরিবেশগত সুবিধার কারণে রাজ্যে স্থাপন করা হবে এই মেগা ডেটা সেন্টার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পথকুকুরের কামড়, জননিরাপত্তা এবং প্রাণী কল্যাণ, এই তিনের টানাপোড়েনে দীর্ঘদিন ধরে এক জটিল বাস্তবতার মুখোমুখি দেশের শহরগুলো।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ সেই নতুন মাত্রা দিয়েছে বিতর্ককে। রাস্তায় আর পথকুকুর রাখা যাবে না, এই রায় কার্যকর করতে আগরতলায় শুরু হলো প্রশাসনিক তৎপরতা। শহরের প্রায় 1200 পথকুকুরকে শেল্টার হাউসে নেওয়ার সিদ্ধান্ত নিল নিগম। পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টে সাম্প্রতিক রায় কার্যকর করতে তৎপর রাজ্য প্রশাসন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে শহরের প্রায় 1200টি পথকুকুরকে ধাপে ধাপে শেল্টার হাউসে নিয়ে যাওয়ার গৃহীত হয় নীতিগত সিদ্ধান্ত। আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে যে আমাদের সেন্সিটাইজেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্ট্রে ডগ এই বিষয়ে, মানে আমাদের পথকুকুর যেগুলি আছে বিশেষ করে এনিম্যালগুলি তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের বাথ কন্ট্রোল করা জন্য আমাদের একটা বিশেষ আলোচনা সভা হয়েছে। মূলত আমরা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে প্রায় আমরা সার্ভে করেছি 1200-র উপরে স্ট্রে ডগ আছে যারা রাস্তায় থাকে এবং বিভিন্ন সময় মানুষকে তারা কামড়ায় এবং অনেক সময় এই বিষয়গুলো আক্রান্ত হয়। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এআরটি থেকেও এসছেন, অফিসে এসে ডিরেক্টর এসছেন ডক্টর জগন্নাথ বলে উনি আলোচনা রেখেছেন। আমাদের ওয়ার্ডের এমআইসি মেম্বার, সেন্ট্রাল সমস্ত জোনাল চেয়ারম্যান সহ আমাদের নতুন যিনি জয়েন করেন কমিশনার, কমিশনার, ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এবং অন্যান্য স্টেট কমিশনার সবাই আধিকারিক ছিলেন। মূলত আলোচনা মেইন বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক আছে এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে সুপারিশ সে মোতাবেক আমাদের ইউবি আন্ডারে যে সকল শহরের সিটি যারা আমরা পরিচালনা করি, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বডি বা নগর পঞ্চায়েত, এর উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে যে শহরের যে কুকুরগুলি রাস্তায় থাকে সেগুলিকে আপনার শেল্টার হোমে নেওয়া যাওয়া, মেন স্যানিটেশন এবং বাথ কন্ট্রোলে ভ্যাকসিনেশন দেওয়া, তাদেরকে সুস্থ রাখা এবং তাদের সঙ্গে ভালো বিহেভ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা প্রতিটি ওয়ার্ডে। পথকুকুরের কামড়ে ক্রমবর্ধমান দুর্ঘটনা ও জননিরাপত্তার প্রশ্নে পথকুকুরকে রাস্তায় রাখা যাবে না এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের উপযুক্ত স্থানে স্থানান্তর করতে হবে বলে স্পষ্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য ও পুর সংস্থাগুলোর ওপর আইনি দায়বদ্ধতা তৈরি করেছে এই রায়। আগরতলা শহরে আনুমানিক 1200টির মতো পথকুকুর রয়েছে। এই বিপুল সংখ্যক প্রাণীকে একসঙ্গে শেল্টার হাউসে স্থানান্তর করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি বড় পরিকাঠামোগত ও আর্থিক চ্যালেঞ্জ। শেল্টার হাউস নির্মাণ, খাদ্য, চিকিৎসা, টিকাকরণ, কর্মী নিয়োগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই উদ্যোগ সফল করা কঠিন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বৈঠকে প্রতিটি ওয়ার্ডে পথকুকুর নিয়ে সচেতনতা প্রচারে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। শেল্টার হাউস কোথায় হবে ও কত দ্রুত তা প্রস্তুত হবে, এত সংখ্যক কুকুরের চিকিৎসা ও টিকাকরণ কিভাবে হবে, স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমী সংগঠনগুলোর ভূমিকা কি হবে এবং সবচেয়ে বড় প্রশ্ন, নির্ধারিত সময়সীমার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে। আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী যে আমাদের এখানে যে সিস্টেম বা নীতি প্রণয়ন করা হয়েছে সেগুলিকে লাগু করে আমরা চেষ্টা করবো আগরতলা শহরে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া, কর্পোরেশন এরিয়া যে সকল পথকুকুর আছে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং তাদের বাথ কন্ট্রোল করা এবং স্যানিটেশন করা সমস্ত ব্যবস্থাপনা এমন প্রয়োজনে তাদেরকে আমাদের শেল্টার হোম বা শেল্টার হাউসে নিয়ে রাখার যত্ন করা, এটি এই বিষয়ে মূলত আলোচনা। আমরা পথকুকুর ইস্যুটি শুধু আইন বা প্রশাসনের নয়, এটি মানবিকতা ও জনস্বাস্থ্যের সংবেদনশীল সমন্বয়। একদিকে রয়েছে কুকুরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা, শিশু ও বয়স্কদের নিরাপত্তা, জলাতঙ্কের মতো রোগের ঝুঁকি, অন্যদিকে রয়েছে প্রাণী অধিকার, মানবিক আচরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রশ্ন। শেল্টার হাউসে স্থানান্তরের সিদ্ধান্ত সেই দ্বন্দ্বের মাঝামাঝি একটি পথ, যেখানে রাস্তায় কুকুর থাকবে না, আবার নির্বিচারে নিধনের পথেও হাঁটবে না প্রশাসন। পথকুকুর বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এই দিনের বৈঠক স্পষ্ট করেছে আগরতলায় পথকুকুর সমস্যা এখন আর শুধু পৌর স্তরের বিষয় নয়, এটি আইনি বাধ্যবাধকতা, জননিরাপত্তা ও মানবিক ব্যবস্থাপনার এক জটিল সমীকরণ। এই উদ্যোগ কতটা কার্যকর হয় তার উপরেই আগামী দিনে নির্ভর করবে শহরের রাস্তাঘাট ও নাগরিক জীবনের ওপর এর প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ। চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে।
বিভিন্ন আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে। নিউজ দেওয়ার পর্দায় চোখ রাখছি খবরে। নিয়মিতকরণের ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের রায় কার্যকর করতে বছরে প্রয়োজন হবে অতিরিক্ত 669 কোটি টাকা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে বলতে গিয়ে আদালতের রায় কার্যকর করতে রাজ্য সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করে টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের নিয়মিত বেতনক্রম দেওয়ার উচ্চ আদালতের ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে 669 কোটি টাকা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ দাবি করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতনক্রম দিতে বছরে ব্যয় হবে মাত্র 216 কোটি টাকা, অর্থাৎ মাসে যা প্রায় 18 কোটি টাকা বলে দাবি করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরিয়ার মিটিয়ে দিতে তার রেজাল্ট চলে এসেছে, মাত্র 669 কোটি টাকা প্রয়োজন আমাদের তথ্য অনুসারে। এটা অ্যাপ্রক্সিমেট হাইয়েস্ট ম্যাক্সিমাম লিমিট আমাদের। এটা প্লাস মাইনাস 50 ক্রোড় হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। এই হচ্ছে আমাদের, কারণ আমাদের রিসোর্স ছিল খুব কম। আমাদেরকে আমাদের ভাই বন্ধু যারা বিভিন্ন দপ্তরে চাকরি করেন, বিশেষ করে করণিক সেকশনের, তারা হেল্প করেছেন সংখ্যা দিয়ে, জানেন কতজন চাকরি করে। আর অঙ্কটা আমরা তৈরি করতে পেরেছি। সংখ্যার ক্ষেত্রে কিছুটা ভুল হতে পারে, আমরা সংশোধিত হতে চাই রাজ্যের আমলাপুলের কাছে। আমরা এবার পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে বঞ্চনা আদালতের রায়ে বর্তমান রাজ্য সরকার অবসান করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেটা যদি আমাদের তুলে দিয়ে ফিক্সেশন করা হয়, তাহলে সরকারের এই 25 বছরের যে বঞ্চনার শেষ করতে গেলে সরকারের যে খরচ পড়বে সেটা হবে বার্ষিক 216 কোটি টাকা মাত্র। এবং এটা মাসিক যদি হিসাব করি আমরা, সেটা হবে মাত্র 18 কোটি টাকা। অর্থাৎ সরকারের ফিক্সেশন করতে গেলে আমাদের স্যালারিটা বার্ষিক 216 কোটি টাকা ব্যয় বান্বিত হবে এবং প্রতি মাসে 18 কোটি টাকা ম্যাক্সিমাম অতিরিক্ত ব্যয় বান্বিত হবে। মানে আমরা 30,000 এমপ্লয়িকে যদি সরকার সন্তুষ্ট করতে চায়, তো মাসে 18 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ভার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রতি এমপ্লয়ের গড়ে প্রায় 7,000 করে বেতন বাড়বে গড়ে, এবং এটা ম্যাক্সিমাম হলো 9,000, মিনিমাম হলো 3,500। গড়ে 7,000 করে আমরা 30,000 এমপ্লয়ের মাসে বেতন বাড়বে। আর এটা প্রজন্ম ধ্বংস করে দেওয়া সরকার থেকে মুক্তি পেয়ে রাজ্যের মানুষ নতুন সরকারের উন্মোচন করেছে বিজেপি জোট সরকার। আমরা বিশ্বাস করি এই সরকারের যিনি প্রধান ডক্টর প্রফেসর মানিক সাহার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। উনি আমাদের প্রতি সদয় হবেন নিশ্চয়ই। আর এই ক্ষেত্রে যদি উনি অপশন চান যে এটা আমরা এখনই দিতে পারছি না, আমরা মানি, আমরা এই রাজ্যের ছেলে মেয়ে, আমরা মানি অর্থনৈতিক সংকট নিশ্চয়ই রয়ে গেছে, সব রাজ্যেই থাকে। অনেক রাজ্যে দেখা যায় ঋণ করেও, আমাদের ত্রিপুরাতে কিন্তু ঋণের পরিমাণ অনেক কম, অন্য রাজ্যে আরো বেশি। নর্থ ইস্টে দেখুন, অন্য রাজ্যের থেকে ত্রিপুরাতে ঋণের পরিমাণ সরকারের কম। যদি ঋণ করেও পারে, এটা আলাদা ব্যাপার, সরকারের উপর ডিপেন্ড। কিন্তু বক্তব্যটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি রাজ্যের অর্থনৈতিক। বর্তমানে রাজ্যে কর্মচারীর সংখ্যা 1,04,000। এক্ষেত্রে গ্রুপ সি পর্যায়ে রয়েছে 75,000 কর্মচারী এবং গ্রুপ ডি পর্যায়ে রয়েছে 20,000 কর্মচারী। নিয়মিত বেতনক্রম দেওয়ার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে প্রভাবিত হবেন গ্রুপ সির প্রায় 20,000 সরকারি কর্মচারী। এক্ষেত্রে গ্রুপ ডি পর্যায়ে প্রায় 8,900 সরকারি কর্মচারী উপকৃত হবেন ত্রিপুরার উচ্চ আদালতের রায়ে। তবে ফিক্সড পে ব্যবস্থাকে অসাংবিধানিক বলে উল্লেখ করে নিয়মিত বেতনক্রম দেবার ত্রিপুরা উচ্চ আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ।